একজন মা যিনি তার সন্তানের রক্তাক্ত মৃতদেহ ধরে কান্না করছিলেন। এই মহিলার নাম হলো কাহো, আর যে ছেলেটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার নাম হলো তাকেও। এই ছেলেটিকে হত্যা করেছিল তার নিজের বাবা শিনজি। কাহো রেগে তার স্বামীকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করল, কিন্তু শিনজি নির্মমভাবে কাহোকে একটি বড় পেরেক দিয়ে বারবার আঘাত করে তাকেও মেরে ফেলে। এমনকি সে কাহোর চোখ দুটোও উপড়ে ফেলে দেয়। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কারোর গা শিউরে উঠতে পারে। এরপর গল্প এগিয়ে যায় বর্তমান সময়ে। আমরা এক তরুণীকে দেখি যে টর্চ লাইটের সাহায্যে তার কর্মস্থলের দিকে হাঁটছে। তার বাড়িটি এমন একটি অন্ধকার ও নির্জন এলাকায় অবস্থিত যেখানে আশেপাশে কোনো আলোই নেই। অবশেষে সে একটি কনভিনিয়েন্স স্টোরে পৌঁছায় এবং তাকুয়া নামের এক কর্মচারীর সঙ্গে দেখা করে যে দিনের বেলায় সেখানে কাজ করে। কথাবার্তার মাধ্যমে জানা যায় স্টোরের ম্যানেজার নাকি হঠাৎ করে পালিয়ে গেছে, ফলে বর্তমানে কর্মচারীরাই স্টোরটি পরিচালনা করছে। তাকুয়া মেয়েটিকে ভয় দেখানোর জন্য একটি গল্পও শোনায়। সে বলে কাছের একটি সেতু থেকে একজন মানুষ লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তবে মেয়েটির কাছে তাকুয়ার এই আচরণ মোটেও ভালো লাগে না। এরপর সে পোশাক পরিবর্তন করতে যায়। ফিরে এসে দেখে তাকুয়া কোনো কথা না বলে স্টোর ছেড়ে চলে গেছে, যা বেশ অদ্ভুত মনে হয়। মেয়েটি নিজের শিফট অনুযায়ী কাজ শুরু করে। অন্যদিকে দৃশ্য চলে যায় মাসুরা নামের এক গোয়েন্দা এবং তার সঙ্গী ইনোর কাছে। তারা দুজন সেই একই কনভিনিয়েন্স স্টোরের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছে তারা একটি ভয়ঙ্কর অপরাধের দৃশ্য দেখতে পায়, যা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। স্টোরে প্রবেশের আগে অপরাধস্থল পরিষ্কারকারী তাদের সতর্ক করে দেয় যে মৃতদেহটির অবস্থা অত্যন্ত বিভৎস ছিল। তবুও মাসুরা এবং ইনো ভেতরে প্রবেশ করে এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করে। এরপর জানা যায় যে ব্যক্তি মারা গেছে সে আর কেউ নয়, স্টোরের ম্যানেজার তোশোশি। অর্থাৎ সে পালিয়ে যায়নি, তাকে হত্যা করা হয়েছিল। অপরাধস্থলে কিছু পোড়া মেমোরি কার্ডও পাওয়া যায়, তবে সেগুলো থেকে তখন কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তে পরে জানা যায় মৃতদেহটি প্রথম খুঁজে পেয়েছিল স্টোরের নাইট শিফটে কাজ করা এক তরুণী। আর এটাই সেই মেয়েটি যার সঙ্গে আমরা এতক্ষণ পুরোপুরি পরিচিত হইনি। তার নাম হলো ইউকিও, একজন কলেজ ছাত্রী। এত ভয়াবহ ঘটনার সাক্ষী হওয়ার কারণে পুলিশ তাকে সঙ্গে সঙ্গেই জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে যায়। মাসুরা তাকে নানা প্রশ্ন করতে শুরু করে। কথোপকথনের মাধ্যমে জানা যায় ইউকিও অনেকদিন ধরেই এই স্টোরে রাতের শিফটে কাজ করছে, কারণ তাকে নিজের কলেজের খরচ, থাকার ব্যয় এবং মায়ের জন্য টাকা পাঠাতে হয়। কথার মাঝখানে ইউকিও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। তখন ভোর প্রায় 4টা বাজে। ম্যানেজার সম্পর্কে প্রশ্ন করার পর ইউকিও মাসুরাকে একটি মেমোরি কার্ড দেখায়। তার দাবি 4 দিন আগে এই কার্ডটি স্টোরে তার কাছে পাঠানো হয়েছিল। এরপর গল্প ফিরে যায় 4 দিন আগের ঘটনায়। সেদিন ইউকিও স্টোরে পণ্য সাজানোর কাজে ব্যস্ত ছিল। কাজের ফাঁকে সে বাইরে ময়লা ফেলতে যায়। তখন তার নজরে পড়ে বেসমেন্টের দরজায় লাগানো একটি অদ্ভুত তালা। আরও ভয়ঙ্কর বিষয় হলো যে বেসমেন্টে পরে ম্যানেজারের লাশ পাওয়া গিয়েছিল সেটা ছিল ওই একই জায়গা, অর্থাৎ হত্যার পর কেউ তাকে সেখানে আটকে রেখেছিল। এমন সময় এক বৃদ্ধ লোক ইউকিওর কাছে এসে অদ্ভুত সব কথা বলতে শুরু করে। সে দাবি করে স্বপ্নে তাকে সতর্ক করা হয়েছে যে এই স্টোরে খুব দ্রুত ভয়ঙ্কর ও অশুভ কিছু ঘটতে চলেছে, তাই সে ইউকিওকে সাবধান করতে এসেছে। ইউকিও অবশ্য লোকটিকে পাগল ভেবেই উড়িয়ে দেয়। বৃদ্ধটি স্টোরের মেয়াদ উত্তীর্ণ খাবার নিয়ে চলে যায়, আর ইউকিও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে ফিরে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে স্টোরের স্বয়ংক্রিয় দরজা নিজে থেকেই খুলে যায়। ইউকিও বাইরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ঘটনাটি বেশ অস্বাভাবিক মনে হলেও সে আবার কাজে মন দেয়। কিন্তু কিছুক্ষণ পর দরজাটি পুনরায় খুলে যায়। এবার দরজার সামনে একজন ডাকপিয়ন দাঁড়িয়েছিল। সে ইউকিওর নামে একটি ডেলিভারি নিয়ে এসেছে। বিষয়টি অদ্ভুত ছিল, কেননা তখন ভোর 4টা বাজে। এত রাতে বা ভোরবেলায় সাধারণত কোনো ডেলিভারি আসে না। ডাকপিয়ন স্বাক্ষর নিয়ে চলে যায়। বাক্স খুলে ইউকিও দেখতে পায় ভেতরে একটি মেমোরি কার্ড রয়েছে। কার্ডটি পরীক্ষা করতে গিয়ে সে একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওতে ছিল একটি ছোট ক্লিপ, আর সেটি ছিল ঠিক সেই শয়তানি হত্যাকাণ্ডের দৃশ্য যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বর্তমানে ইউকিও জানায় সে মেমোরি কার্ডটি মূলত ভোর 4:43 পেয়েছিল। এত নিখুঁতভাবে সময় মনে থাকার বিষয়টি মাসুরার কাছে অদ্ভুত লাগে।
এরপর ইউকিও আরও 3টি মেমোরি কার্ড বের করে দেখায়, অর্থাৎ টানা 4 রাত ধরে কেউ তাকে এসব কার্ড পাঠিয়ে আসছে। এদিকে ইউকিও বারবার ঘড়ি দেখছিল, তখন সময় ভোর 4:15। মাসুরা বিষয়টি লক্ষ্য করলেও বিশেষ গুরুত্ব দেয় না, বরং সে ইউকিওকে অনুরোধ করে গত 3 রাত ধরে তার সঙ্গে কি কি ঘটেছিল সবকিছু শুরু থেকে বলতে। ইউকিও সবকিছু বলতে শুরু করে। এভাবেই শুরু হয় তার প্রথম রাতের কাহিনী। সেদিন রাত 9:53 সে স্টোরে এসে নিজের শিফটের জন্য পাঞ্চ ইন করে। এরপর তাকুয়া ইউকিওর সঙ্গে কথা বলতে আসে। সে জানায় সম্ভবত স্টোরের মূল দরজায় কোনো সমস্যা হয়েছে, কেননা দিনের বেলায়ও দরজাটি কয়েকবার নিজে থেকেই খুলে গিয়েছিল। তাকুয়ার কথাবার্তা ও আচরণ এতটাই অস্বাভাবিক ছিল যে ইউকিও অস্বস্তি বোধ করতে থাকে। কিছুক্ষণ পর তাকুয়া বাড়ি চলে যায়, আর ইউকিও স্টোরে ময়লার পাত্রে পোকা মেরে ফেলার ওষুধ ছিটাতে যায়। সেখানে সে পার্কিং লটে বসে থাকা এক অদ্ভুত মেয়েকে দেখতে পায়। মেয়েটি ইউকিওর দিকে তাকাতেই দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাটি ইউকিওর কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। এরপর ইউকিও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে থাকে। এমন সময় রাত 2টার দিকে এক বৃদ্ধা স্টোরে প্রবেশ করেন। এত রাতে বৃদ্ধার কি প্রয়োজন তা ভেবে ইউকিও তাকে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু বৃদ্ধা কোনো উত্তর না দিয়ে অদ্ভুতভাবে সোজা ওয়াশরুমে চলে যায়। ইউকিও আবার কাজে মন দেয়, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে ওয়াশরুমের দরজা খোলা, অথচ বৃদ্ধা কোথাও নেই। সে ভেতরে গিয়ে খোঁজ করে, কিন্তু এক মুহূর্তের মধ্যে বৃদ্ধা কোথায় গেলেন তা সে বুঝতে পারে না। হঠাৎ করেই বৃদ্ধা তার সামনে এসে দাঁড়ান। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বৃদ্ধা বিড়বিড় করে বলতে থাকে, আমার নাতি কোথায়? আমার নাতিকে খুঁজে দাও, এটা আমার মেয়ের বাড়ি, আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চিৎকার করতে করতে তিনি বারবার একই কথা বলতে থাকেন। তারপর হঠাৎ করে চুপচাপ স্টোর থেকে বেরিয়ে যান। এই পুরো ঘটনায় ইউকিওর বুক ধরফর করতে থাকে। ভয় কাটাতে সে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। সেখানে সে দেখতে পায় খালি পায়ে একটি ছোট ছেলে স্টোরের বাইরে এসে দাঁড়িয়েছিল। ইউকিও সঙ্গে সঙ্গে বাইরে ছুটে যায়, কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই ছেলেটি অদৃশ্য হয়ে যায়। তবে সেখানে সে আরেকটি বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে ছিল দ্বিতীয় মেমোরি কার্ড। কার্ডটি চালিয়ে সে আবারও সেই হত্যাকাণ্ডের ভিডিওর একটি নতুন অংশ দেখতে পায়। এবার ভিডিওতে মাটিতে ছড়িয়ে থাকা রক্তের দৃশ্য দেখা যায়। বর্তমান সময়ে ফিরে এসে ভিডিওতে দেখা বড় পেরেকটির কথা শুনে মাসুরা একটি ভয়ঙ্কর ধারণা করে। তার মনে হয় সম্ভবত ওই পেরেক দিয়েই স্টোর ম্যানেজারকে হত্যা করা হয়েছিল এবং পরে তার চোখও উপড়ে ফেলা হয়। এরপর ইউকিও দ্বিতীয় রাতের ঘটনা বর্ণনা করতে শুরু করে। গল্প আবার অতীতে ফিরে যায়। সেদিন তাকুয়া গোপনে ইউকিওকে পোশাক পরিবর্তন করার সময় সবকিছু দেখছিল। ইউকিও আগেই বুঝতে পেরেছিল যে তাকুয়ার আচরণ স্বাভাবিক নয়, তাই সে সবসময় তার থেকে দূরত্ব বজায় রাখত। এখন তার সন্দেহ হয় হয়তো তাকুয়াই এসব রহস্যময় মেমোরি কার্ড পাঠাচ্ছে, কিন্তু তাকুয়া অভিযোগ অস্বীকার করে। তবুও ইউকিও তাকে সতর্ক করে দেয় তার সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সে পুলিশ ডাকবে। এরপর রাতের শিফট শুরু হয়। সেদিন স্টোরে হামাদা নামের এক মেরামত কর্মী আসে। তাকে স্টোরের এয়ার কন্ডিশনার ঠিক করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু বিষয়টি ছিল বেশ অদ্ভুত, কেননা ইউকিও কাউকে ফোন করে ডেকে আনেনি। এর মধ্যে হামাদা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর ইউকিও নিজের দায়িত্ব পালন করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে ইউকিও স্টোররুমের ভেতরে আটকা পড়ে যায়। ঠিক তখনই চতুর্দিক থেকে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। অন্য দরজাটিও খুলছিল না। অন্ধকারে আটকা পড়ে ইউকিও জানালার ফাঁক দিয়ে হামাদাকে ডাকতে শুরু করে, যেন সে এসে তাকে উদ্ধার করতে পারে। ইউকিও জানালার পাশে দাঁড়িয়ে হামাদাকে ডাকছিল, কিন্তু হঠাৎ সে এক ঝলকের জন্য একটি কালো ছায়া মূর্তি দেখতে পায়। এতে সে বেশ ভয় পেয়ে যায়। তবে যেভাবেই হোক তাকে স্টোররুম থেকে বের হতেই হবে। সেই স্টোরের পেছনের দিকে থাকা অন্য দরজাটির কাছে গিয়ে হামাদাকে ডাকতে থাকে, কারণ হামাদা তখন স্টোরের পেছনে কাজ করছিল। ঠিক সেই সময় তার চোখে পড়ে মেঝেতে ছড়িয়ে থাকা কয়েকটি বিয়ারের ক্যান, আর ক্যানগুলোর পাশে দাঁড়িয়েছিল একটি ছোট ছেলে। ছেলেটিকে দেখা মাত্রই ইউকিও আতঙ্কিত হয়ে পড়ে। মনে হচ্ছিল এ যেন সেই শিশুটির আত্মা যাকে মুভির শুরুতে হত্যা করা হয়েছিল। এরপর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। ইউকিওর চারপাশে হঠাৎ লম্বা লম্বা পেরেক দেখা দিতে শুরু করে। একই সঙ্গে তার সামনে আবির্ভূত হয় এক শয়তানি আত্মা। এই দৃশ্য দেখে তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সে প্রাণ বাঁচাতে চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু স্টোররুমের বাইরে এসে সে দেখতে পায় এক রহস্যময় মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটি ছিল একজন শামান বা আধ্যাত্মিক ব্যক্তি। তিনি বুঝতে পেরেছিলেন যে স্টোরটি অভিশপ্ত।
ইউকিওকে রক্ষা করার জন্য তিনি তাকে একটি তাবিজ দেন, কিন্তু ঠিক তখনই অভিশপ্ত শক্তি যেন সামানের উপর আক্রমণ করে। অদৃশ্য এক শক্তি তার শ্বাসরোধ করতে শুরু করে। ভয়ে সামান সেখান থেকে পালিয়ে যায়, আর ইউকিও আরও বিভ্রান্ত হয়ে পড়ে। এরপরে সে হামাদার খোঁজ করতে যায়। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এয়ার কন্ডিশনারটি খোলা অবস্থায় পড়ে আছে, অথচ হামাদার কোনো চিহ্ন নেই। এর কিছুক্ষণ পর স্টোরের ভেতর থেকে একটি শব্দ শোনা যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে ইউকিও আরও একটি মেমোরি কার্ড খুঁজে পায়। এটি ছিল তৃতীয় মেমোরি কার্ড। বর্তমান সময়ে ফিরে এসে ইনো মাসুদাকে আলাদা করে নিয়ে যায় কিছু কথা বলার জন্য। তারা আলোচনা করে ইউকিওর কাছে 4টি মেমোরি কার্ড পাঠানো হয়েছিল। আরও অবাক করার বিষয় হলো স্টোর ম্যানেজারের মৃতদেহের কাছেও 4টি মেমোরি কার্ড পাওয়া গিয়েছিল, যদিও সেগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিল। ইনো সেই কার্ডগুলো থেকে তথ্য উদ্ধার করার চেষ্টা করছিল। এসব তথ্য বিশ্লেষণ করে মাসুরা একটি সিদ্ধান্তে পৌঁছায়। তার ধারণা হত্যাকারী সম্ভবত সেই কনভিনিয়েন্স স্টোরটিকে ঘৃণা করে এবং কোনো বিশেষ উদ্দেশ্যে মানুষদের এসব মেমোরি কার্ড পাঠাচ্ছে। তবে এখনও পর্যন্ত ইউকিওর বলা ভূতপ্রেতের গল্পগুলোর একটিও সে বিশ্বাস করেনি। এরপর ইউকিও তৃতীয় রাতের ঘটনা বলতে শুরু করে। সেদিন তার ছুটি ছিল। সে নিজে মা সানায়ের সঙ্গে কথা বলছিল। সানায়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। তিনি কখনোই চাননি তার মেয়ে রাতের শিফটে কাজ করুক, কিন্তু ইউকিওর সামনে অন্য কোনো উপায় ছিল না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। ইউকিও দরজা দেখে বাইরে কেউ নেই, কিন্তু এক মুহূর্তের জন্য সে অনুভব করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ঘরে পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। ঠিক তখনই অন্ধকার নেমে আসে। একই সময় একটি কাপ টেবিল থেকে পড়ে ভেঙে যায়। এরপর ইউকিও তার বিছানার নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে নিচে তাকিয়ে দেখে সেখানে আছে সেই ভয়ঙ্কর আত্মা, কিন্তু আশ্চর্যজনকভাবে আত্মাটি তাকে আক্রমণ করে না, বরং তার জন্য একটি ছোট বাক্স রেখে চলে যায়। বাক্সের ভেতরে ছিল 4র্থ মেমোরি কার্ড। বর্তমান সময়ে বসে ইউকিও মাসুরাকে এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। অর্থাৎ এভাবেই সে 4টি রহস্যময় মেমোরি কার্ড পেয়েছিল। মাসুরা এরপর তাকে 4র্থ রাতের কথা জিজ্ঞেস করে, সেই রাতের কথা যেদিন সে ম্যানেজারের মৃতদেহ খুঁজে পেয়েছিল। ইউকিও আবার গল্প শুরু করে। গল্প চলে যায় 4র্থ রাতে। প্রথম দিকে সবকিছু ছিল অন্য রাতগুলোর মতোই স্বাভাবিক। ইউকিও কাজে এসে পাঞ্চিন করে নিজের দায়িত্ব পালন শুরু করে। কিছুক্ষণ পরেই পুরো স্টোরের আলো টিমটিম করে নিভে যায়। চারদিকে নেমে আসে ঘন অন্ধকার। আর তারপরে ঘটে অসম্ভব এক ঘটনা। চোখের পলকে পুরো কনভিনিয়েন্স স্টোরটি বদলে যায় একটি পুরনো কম্পিউটার দোকানে। চারপাশে শুধু বন্ধ কম্পিউটার, পুরনো মনিটর এবং টেলিভিশন ছড়িয়ে ছিটিয়েছিল, যেন ইউকিও কোনো অন্য জগতে চলে এসেছে। মেঝে জুড়ে ছড়িয়েছিল বড় বড় পেরেক। এগুলো সবকিছু দেখে ইউকিও হতবাক হয়ে যায়। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখতে পায় মূল প্রবেশদ্বারটি বন্ধ হয়ে গেছে। তখন সে স্টোরের পেছনের দরজার দিকে দৌড়ায়। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব কম্পিউটারের স্ক্রিন ও টেলিভিশন একসঙ্গে চালু হয়ে যায়। এদিকে পেছনের দরজাটিও খুলছিল না। আর তখনই তার সামনে উপস্থিত হয় সেই ভয়ঙ্কর আত্মাটি। আত্মাটি ধীরে ধীরে ইউকিওর দিকে এগিয়ে আসতে থাকে। ইউকিও চিৎকার করে, কান্না করে, মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো দরজাই খুলছিল না। হঠাৎ আত্মাটি অদৃশ্য হয়ে যায়। পরের মুহূর্তে সেটি একটি আয়নার ভেতরে দেখা দেয়। ভয়ে ইউকিও প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু আত্মাটি যেন পিছু ছাড়ার পাত্র নয়। অবশেষে আত্মাটি ইউকিওকে ধরতে উদ্যত হলে হঠাৎ করে সেটি মিলিয়ে যায়, কারণ ইউকিওর কাছে তখনও সামানের দেওয়া সুরক্ষার তাবিজটি ছিল। তাবিজটি তাকে একবারের জন্য রক্ষা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ সেটির শক্তিমাত্র একবারই ব্যবহার করা সম্ভব ছিল। এরপর ইউকিও একটি টেলিভিশনের পর্দায় সেই ছোট ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি বারবার স্টোরের বেসমেন্টে ঢুকছিল। ইউকিও বুঝতে পারে স্টোরের আত্মাগুলো তাকে বেসমেন্টের দিকে নিয়ে যেতে চাচ্ছে। অবশেষে সে সাহস সঞ্চয় করে অভিশপ্ত বেসমেন্টে প্রবেশ করে। সেখানে ঢুকেই সে খুঁজে পায় স্টোর ম্যানেজারের মৃতদেহ। মৃতদেহটির চোখ উপড়ে ফেলা হয়েছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে ইউকিও আতঙ্কে জমে যায়। কিন্তু এখানেই শেষ নয়, চারপাশে আরও অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সবশেষে হঠাৎ করে স্টোর ম্যানেজারের মৃতদেহ নড়ে ওঠে এবং ইউকিওকে ধরে ফেলে।
এখানে ইউকিওর চতুর্থ রাতের কাহিনী শেষ হয়। বর্তমান সময়ে ইউকিও জানায় এরপর সে পুলিশকে ফোন করেছিল, কেননা ঘটনার পর সে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর থেকে সে থানায় অবস্থান করছে। এদিকে মাসুরা লক্ষ্য করে ইউকিও বারবার সময় দেখছে। ঘড়িতে তখন ভোর 4:43 বাজতে চলেছে। এটাই সেই সময় যখন গত 4 রাত ধরে ইউকিও রহস্যময় মেমোরি কার্ডগুলো পেয়েছিল। মাসুরা তাকে বলে, এখন থেকে বিষয়টি পুলিশ দেখবে, তুমি বাড়ি চলে যাও। কিন্তু ইউকিও অনুরোধ করে যাওয়ার আগে যেন শেষ 2টি মেমোরি কার্ডের ভিডিও তার সামনেই দেখানো হয়, কারণ মাসুরা তখনও শেষ 2টি ভিডিও দেখেনি। অবশেষে সে রাজি হয়। তৃতীয় ভিডিওটি চালু করা হলে সেখানে হত্যাকাণ্ডের দৃশ্য আরও স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু চতুর্থ ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ছিল। ভিডিওতে দেখা যায় একটি মেয়ে ল্যাপটপের সামনে বসে স্বাভাবিকভাবে চা পান করছে। এই দৃশ্যের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্কই ছিল না, ফলে মাসুরা বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সময় হয়ে যায় ভোর 4:43। ইউকিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে মাসুরাকে জানায় চতুর্থ ভিডিওতে যে মেয়েটিকে দেখা গেছে সে আসলে ইউকিও নিজেই, অর্থাৎ কেউ তার নিজের বাড়ির ভেতরে লুকিয়ে থেকে তার ভিডিও ধারণ করেছিল। এই কথা শুনে ইউকিও ভয় পেলে মাসুরা তাকে আশ্বস্ত করে চিন্তার কোনো কারণ নেই, তার নিরাপত্তার জন্য ইউকিওর বাড়ির কাছে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তবে এখানেই গল্পের একটি রহস্যময় ইঙ্গিত পাওয়া যায়। মনে হতে থাকে ইউকিও হয়তো অজান্তে কোনো অভিশাপ মাসুরার উপর হস্তান্তর করেছে। কেন এমন ধারণা তৈরি হয় তা তখন স্পষ্ট নয়। এরপর ইউকিও তার মা সানার সঙ্গে পুনরায় মিলিত হয়। তার মা গ্রাম থেকে শুধুমাত্র মেয়ের সঙ্গে দেখা করার জন্যই এসেছিলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় নতুন অধ্যায়। এবার অভিশপ্ত ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোয়েন্দা মাসুরা নিজেই, এবং শুরু হয় তার ভয়ঙ্কর প্রথম রাতের কাহিনী। পরদিন সকালে মাসুরার কাছে ইনো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসে। ফরেন্সিক ও মিডিয়া বিশ্লেষণ দলের রিপোর্ট অনুযায়ী মেমোরি কার্ডে থাকা হত্যাকাণ্ডের ভিডিওগুলো কোনোভাবেই এডিটিং এআই বা জাল নয়, অর্থাৎ ভিডিওগুলো একেবারেই বাস্তব। এতে তদন্ত আরও জটিল হয়ে ওঠে, কেননা ঘটনাগুলো স্বাভাবিক ব্যাখ্যার বাইরে চলে যাচ্ছে। তবুও মাসুরা সিদ্ধান্ত নেয় যাই ঘটুক না কেন তাকে ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। এদিকে সে নিজের অফিসে তার স্ত্রীর সঙ্গে দেখা করে। তার স্ত্রী একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসে, সেখানে জানা যায় তিনি গর্ভবতী। এই সুখবর শুনে মাসুরা ভীষণ আনন্দিত হয়। এতদিনের চাপ ও উদ্বেগের মাঝেও এটি ছিল তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। এরপর পুরো দিন তদন্ত চালিয়েও তারা কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় না। হতাশ হয়ে মাসুরা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি গেট নিজে থেকেই খুলে যায় এবং আবার বন্ধ হয়। সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখে আশেপাশে কেউ নেই। এই অদ্ভুত ঘটনা ইঙ্গিত দেয় যে অভিশাপটি এবার মাসুরার ওপরও কাজ করা শুরু করেছে। এরপর মাসুরা ও ইনো সেই ডেলিভারি কর্মীর সঙ্গে দেখা করতে যায় যে প্রথম রাতে ইউকিওর কাছে মেমোরি কার্ড পৌঁছে দিয়েছিল। কিন্তু ডেলিভারি কর্মী জানায় তার কিছুই মনে নেই। তার মতে প্যাকেজটি যেন হঠাৎ করেই অন্যান্য পার্সেলের মধ্যে এসে পড়েছিল। কে পাঠিয়েছিল সেটাও জানে না। এই তথ্য তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে। ইনোর মনে ধীরে ধীরে বিশ্বাস জন্মাতে শুরু করে ঘটনাগুলো সত্যিই কোনো অলৌকিক ব্যাপার। ঠিক তখনই তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় সেই রহস্যময় বৃদ্ধ ব্যক্তি যাকে আগে ইউকিও দেখেছিল। বৃদ্ধটি মাসুরার কাছে খাবার চায়। সে বলে যদি খাবার না পায় তাহলে সে বাঁচবে না। এ সময় মাসুরা তাকে খাবার দিয়েছিল কিনা তা দেখানোর আগেই দৃশ্য পরিবর্তন হয়ে যায়। এরপর শুরু হয় মাসুরার অভিশপ্ত দ্বিতীয় রাত। সেদিন সেই একই বৃদ্ধা মহিলাকে থানার ভেতরে ঢুকতে দেখা যায়। এটি স্পষ্ট হয়ে যায় যে ইউকিওর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো এখন মাসুরার সঙ্গেও ঘটছে, অর্থাৎ অভিশাপটি যেন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ছড়িয়ে পড়েছে। বৃদ্ধা থানার ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। খবর পেয়ে মাসুরার আরেক সহকর্মী পরিস্থিতি সামাল দিতে যায়, কিন্তু মাসুরা নিজে সেখানে যায় না। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সে টেবিলের নিচে সেই রহস্যময় ছোট ছেলেটিকে বসে থাকতে দেখে। ছেলেটি ছিল ঠিক আগের সেই ভৌতিক শিশুই। মাসুরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। ঠিক তখনই বৃদ্ধা মহিলা চিৎকার করতে করতে অফিসে ঢুকে পড়ে। তিনি বারবার বলতে থাকেন, আমার নাতি কোথায়? এটা আমার মেয়ের বাড়ি, আমার বাড়ি ফিরিয়ে দাও। এই বিশৃঙ্খলার মাঝেই ছোট ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মাসুরা পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। তার সাথে কি ঘটল সেই বিষয়টি যেন তার মাথার উপর দিয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হয়,
জাপানি লোককথা অনুযায়ী অনেক সময় অশান্ত আত্মারা মৃত্যুর আগে বলা শেষ কথাগুলো বারবার পুনরাবৃত্তি করে। তাই আমার নাতি কোথায় বা আমার বাড়ি ফিরিয়ে দাও, এসব কথাগুলো আত্মাদের জীবনের শেষ মুহূর্তের স্মৃতি হতে পারে। এসব বাক্যের সঙ্গে মূল রহস্যের সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে, বরং সেগুলো তাদের মৃত্যুর ট্র্যাজেডির প্রতিধ্বনি। এরপর মাসুরা পুরনো হত্যাকাণ্ডের নথি ঘাঁটতে শুরু করে। সেখানে সে 2009 সালের সেপ্টেম্বর মাসের একটি ভয়াবহ ঘটনার সন্ধান পায়। ঘটনাটিতে সিনজি নামের এক ব্যক্তি নিজের ছেলে তাকেকে হত্যা করেছিল। এরপর সে তার স্ত্রী কাহোকেও নির্মমভাবে হত্যা করে এবং তার চোখ উপড়ে ফেলে। এই তথ্য দেখে মাসুরা বুঝতে পারে বর্তমানে রহস্যময় ঘটনাগুলোর শিকড় সম্ভবত এই পুরনো পারিবারিক হত্যাকাণ্ডের সঙ্গেই জড়িত। তদন্তের নথি ঘাঁটতে গিয়ে মাসুরা আরও ভয়ঙ্কর সত্য জানতে পারে। সিনজি শুধু তার ছেলে তাকেও এবং স্ত্রী কাহোকেই হত্যা করেনি, কাহোর বৃদ্ধ মাকেও হত্যা করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে পুরো হত্যাকাণ্ড ভিডিও করেছিল এবং সেই ফুটেজ 4টি মেমোরি কার্ডে সংরক্ষণ করেছিল। সেই আসল মেমোরি কার্ডগুলো মাসুরা পুরনো কেস ফাইলের মধ্যেই খুঁজে পায়। তাই সে নিশ্চিত হয় কাহই সেই মেয়ে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর যখন মাসুরা তাকে ওর ছবি দেখে, তখন তার পায়ের নিচের মাটি যেন সরে যায়, কেননা ছবির ছেলেটিই ছিল সেই শিশুটি যাকে কিছুক্ষণ আগে সে নিজের টেবিলের নিচে বসে থাকতে দেখেছিল। এরপর মাসুরা আসল মেমোরি কার্ডগুলো থেকে সম্পূর্ণ হত্যাকাণ্ডের ভিডিও দেখতে শুরু করে। ভিডিওগুলো ছিল অত্যন্ত ভয়াবহ এবং নির্মম। এরপর শুরু হয় মাসুরার অভিশপ্ত তৃতীয় রাত। সেদিন দিনের বেলায় সে ইউকিওর দেওয়া ভিডিওগুলো আবার দেখছিল, কিন্তু চতুর্থ ভিডিওতে হঠাৎ একটি অদ্ভুত পরিবর্তন দেখা যায়। আগের যেখানে ইউকিওর ভিডিও ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে মাসুরাকেই কেউ দূর থেকে গোপনে ভিডিও করছে। ভিডিওটি যেন কোনো অন্ধকার জায়গা থেকে ধারণ করা হয়েছে। মাসুরা সঙ্গে সঙ্গে চারপাশ খুঁজে দেখে, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। এই ঘটনার পর প্রথমবারের মতো তার মনে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মায় যে এই কেসে সত্যিই কোনো অশুভ অলৌকিক শক্তি জড়িত রয়েছে। এরপর রাত নামতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। একটি গেটের ওপাশে সে কাহোর কালো ছায়ামূর্তি দেখতে পায়। পরের মুহূর্তে সে ছায়াটি তার সামনে এসে তাকে ভয়ঙ্করভাবে চমকে দেয়। ভয়ে মাসুরা ঘুম ভেঙে জেগে ওঠে। তখন বোঝা যায় এটি আসলে একটি দুঃস্বপ্ন ছিল। এরপর শুরু হয় চতুর্থ এবং শেষ রাত। মাসুরা দিনের বেলায় স্টোরে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে দেখা যায় ইউকিও তার বর্ণনা অনুযায়ী সব কাজ করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্যামেরায় তার আশেপাশে কোনো আত্মা বা অদ্ভুত উপস্থিতি দেখা যায়নি। এরপর মেঝেতে পড়ে থাকা একটি বড় পেরেক তার নজরে আসে। সে স্টোরুমে প্রবেশ করে এবং সেখানে ছড়িয়ে থাকা বিয়ার ক্যান খুঁজে পায়। ঠিক তখনই একটি লকারের ভেতরে আবার সেই আত্মাটিকে দেখা যায়। ছেলেটিকে দেখা মাত্রই মাসুরা আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো স্টোরুম জুড়ে অসংখ্য পেরেক ছড়িয়ে পড়ে। চারিদিকে অশুভ উপস্থিতির অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। এমন সময় কাহোর আত্মা আবার এসে তাকে ভয় পাইয়ে দেয়। আতঙ্কিত মাসুরা দৌড়ে বাইরে চলে আসে। তার পেছনের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর সেই রহস্যময় সামান মহিলাটি আবার তার সামনে আসে। তিনি মাসুরাকে একটি সুরক্ষার তাবিজ নিতে বলেন। তার ভাষ্যমতে এই অভিশপ্ত জায়গার অশুভ শক্তি দূর করার ক্ষমতা তার নেই, তবে তাবিজটি অন্তত মাসুরাকে রক্ষা করতে পারবে। কিন্তু মাসুরা মনে করে তিনি হয়তো কোনো প্রতারক বা পাগল মহিলা, ফলে সে তাবিজটি নিতে অস্বীকার করে। এখানে মাসুরা ইউকিওর সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নেয়। যেখানে ইউকিও তাবিজ গ্রহণ করেছিল, সেখানে মাসুরা সেটি প্রত্যাখ্যান করে। এরপর মাসুরা ইনোকে ইউকিওর বাড়িতে পাঠায়, কিন্তু সেখানে গিয়ে জানা যায় ইউকিও বাড়িতে নেই। চতুর্থ রাতের ঘটনার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। স্থানীয় সূত্র অনুযায়ী সে নাকি তার মাকে নিয়ে কোথাও চলে গেছে। ফলে যে একমাত্র ব্যক্তি অভিশাপ সম্পর্কে সবচেয়ে বেশি জানত, সেও এখন নিখোঁজ। পরে মাসুরা অবশেষে ইনোর কাছে স্বীকার করে যে সে নিজ চোখে আত্মা দেখতে পাচ্ছে। এই স্বীকারোক্তি শুনে ইনিও বিস্মিত হয়ে যায়। এমন সময় তারা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। স্টোরের দিনের কর্মচারী তাকুয়া দুর্ঘটনার শিকার হয়েছে এবং হাসপাতালে ভর্তি। দুই তদন্তকারী দ্রুত হাসপাতালে তার সঙ্গে দেখা করতে যায়। মাসুরা সরাসরি তাকে স্টোরের আসল রহস্য বলতে বলে। অবশেষে তাকুয়া মুখ খোলে। ম্যানেজারের মৃতদেহ পাওয়ার আগের রাতে তার সঙ্গে এক রহস্যময় তরুণীর দেখা হয়েছিল। এ ছিল সেই মেয়ে যাকে আমরা আগে গাড়িতে বসে থাকতে দেখেছিলাম। মেয়েটির নাম ইউমিকো, আর সে ছিল ওই কনভিনিয়েন্স স্টোরের আঞ্চলিক ম্যানেজার। ঠিক এই স্বীকারোক্তির মাধ্যমেই স্টোরের বহুদিনের লুকিয়ে থাকা রহস্যের আরেকটি গুরুত্বপূর্ণ দরজা খুলতে শুরু করে।
তাকুয়া বুঝতে পারছিল না ইউমিকো সেখানে কি করছিল, কারণ একজন আঞ্চলিক ম্যানেজার সাধারণত শুধু পরিদর্শনের জন্য বা স্টোর ম্যানেজারের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেদিন কোনো পরিদর্শন নির্ধারিত ছিল না। আর স্টোর ম্যানেজারও বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। সেদিন তারা দুজন বেসমেন্টের কাছাকাছি অবস্থান করছিল। তাকুয়া জানায় সে তখন পচা মৃতদেহের গন্ধ পাচ্ছিল। এরপর যখন সে বিষয়টি ইউমিকোকে জানায়, তখন ইউমিকো বলেছিল সে কোনো গন্ধই পাচ্ছে না। এই তথ্য শুনে বর্তমান সময়ে ইনো বিস্মিত হয়ে যায়। এরপর তাকুয়া আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বহুবার ইউমিকো এবং স্টোর ম্যানেজার তোশিওকে বেসমেন্টে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল, কিন্তু সমস্যা হলো ইউমিকো বিবাহিত ছিল। এই কথাগুলো শুনে ইনো একটি তত্ত্ব দাঁড় করায়। সে ধারণা করতে থাকে ইউমিকো এবং তোশিওর মধ্যে গোপন সম্পর্ক ছিল। সম্ভবত ইউমিকোর স্বামী সেই সম্পর্কের কথা জেনে গিয়েছিল, আর সেই কারণেই সে তোশিওকে হত্যা করে তার মৃতদেহ বেসমেন্টে লুকিয়ে রেখেছিল। তবে মাসুরা এই ব্যাখ্যার খুব একটা আগ্রহ দেখায় না। তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার ভৌতিক দিকগুলো কি। এ সময় তাকুয়া জানায় ইউকিওকে প্রতিদিনই কেউ না কেউ রহস্যময় মেমোরি কার্ড পাঠাতো। এক রাতে সে একজন অদ্ভুত লোককে স্টোরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিল। সেই লোকটি ছিল হামাদা, যে পরে এয়ার কন্ডিশনার মেরামত করতে এসেছিল। তাকুয়ার মনে হয়েছিল লোকটির উদ্দেশ্য মোটেও ভালো নয় এবং সে ইউকিওর প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছিল। তাই সে হামাদাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই ঘটনার সাথে অলৌকিক ঘটনাগুলোর তেমন কোনো যোগসূত্র নেই। তখন মাসুরা আবার জিজ্ঞেস করে আর কি ঘটেছিল। তাকুয়া জানায় এক রাতে সে ইউকিওকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। সে যখন ইউকিওকে সাহায্য করার চেষ্টা করেছিল, ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এই বৃদ্ধই সেই রহস্যময় ব্যক্তি যাকে আমরা বারবার গল্পে দেখতে পেয়েছি। তাকুয়া যখন বৃদ্ধ লোকটির বর্ণনা দিতে শুরু করে, তখন মাসুরার ধৈর্য ভেঙে যায়। সে রেগে সরাসরি প্রশ্ন করে এই স্টোরের অভিশাপ আসলে কি, আর এটাকে কিভাবে থামানো যায়। এমন পরিস্থিতি দেখে ইনো তাকে শান্ত করে, কেননা এখনো পর্যন্ত ইনো অভিশাপের বিষয়টি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। এরপর তাকুয়া শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ করে। সে স্বীকার করে ইউকিওর উপর নজর রাখার জন্য সে গোপনে স্টোরে একটি হিডেন ক্যামেরা বসিয়েছিল। তার ধারণা হয়তো সেই ক্যামেরায় এমন কিছু ধরা পড়েছে যা পুরো রহস্যের সমাধান দিতে পারে। এই কথা শুনে মাসুরা দ্রুত স্টোরে ছুটে যায়, কিন্তু ভেতরে ঢুকতেই আবার অভিশাপ সক্রিয় হয়ে ওঠে। প্রবেশদ্বার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চতুর্দিক থেকে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার, আর মুহূর্তের মধ্যেই স্টোরটি আবার সেই ভয়ঙ্কর টেলিভিশন দোকানে রূপান্তরিত হয়। চারপাশে অসংখ্য পেরেক দেখা দিতে থাকে। টেলিভিশনগুলো নিজে থেকেই চালু হয়ে যায়। মাসুরা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো দরজাই খুলছিল না। এমন সময় তার পেছনে এসে হাজির হয় সেই শয়তানি আত্মা। আত্মাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে, যেন তাকে হত্যা করবে। কিন্তু ঠিক সময়ে মাসুরা স্টোররুমে ঢুকে পড়ে। সেখানে সে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গোপন ক্যামেরাটি খুঁজে পায়। ফুটেজ পরীক্ষা করতে গিয়ে সে এমন একটি ভিডিও দেখতে পায় যার কথা ইউকিও তার বর্ণনায় কখনো উল্লেখ করেনি। ভিডিওটি ধারণ করা হয়েছিল সেই রাতে যেদিন রহস্যময় বৃদ্ধ লোকটি তাকুয়াকে আঘাত করে অজ্ঞান করেছিল। এটিই ছিল চতুর্থ রাতের ঘটনা, অর্থাৎ যখন ইউকিও ইতিমধ্যেই তোশিওর মৃতদেহ আবিষ্কার করে ফেলেছিল। ভিডিওতে দেখা যায় বৃদ্ধ লোকটি তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল। সে জানতে চেয়েছিল, তুমি প্রথম মেমোরি কার্ডের ভিডিওটি ঠিক কখন দেখেছিলে? ইউকিও উত্তর দেয় ভোর 4:43। এই উত্তর শোনার পর বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে সময় খুব কম বাকি, কারণ তখন ভোর 4:43 হতে আর মাত্র 3 ঘন্টা বাকি ছিল। আর ঠিক এখান থেকে রহস্যটি আরও গভীর ও ভয়াবহ দিকে মোড় নিতে শুরু করে। বৃদ্ধ লোকটি এরপর ইউকিওকে চতুর্থ ভিডিওটি আবার দেখতে বলে। ভিডিওটি চালু করতেই ইউকিও দেখতে পায় কেউ তার নিজের বাড়ির ভেতরে লুকিয়ে থেকে তার ভিডিও ধারণ করছে। এরপর বৃদ্ধ ব্যক্তি অবশেষে সেই অভিশপ্ত স্টোরের আসল রহস্য প্রকাশ করে। 2009 সালে এই জায়গায় একটি টেলিভিশনের দোকান ছিল। সেখানে শিনজি নিজের স্ত্রী কাহো, ছেলে তাকেও এবং পরে কাহোর বৃদ্ধ মাকেও হত্যা করেছিল। নিজের সন্তানের মৃতদেহ দেখে কাহো সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আর সেই অসীম শোক, হৃদয় ভাঙা যন্ত্রণা ও হতাশা থেকেই জন্ম নিয়েছিল এই অভিশাপ। অর্থাৎ আত্মাটি প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকে জন্মায়নি, এটি জন্ম নিয়েছিল এক মায়ের ভাঙা হৃদয়ের বেদনা থেকে। পরে সেই অভিশাপে স্থানান্তরিত হয় 4টি মেমোরি কার্ডে, যেখানে শিনজি হত্যাকাণ্ডের ভিডিও রেকর্ড করেছিল। যেই সেই ভিডিওগুলো দেখে তার উপর অভিশাপ নেমে আসে। বৃদ্ধ লোকটি সবকিছু জানে, কেননা বহু বছর আগে তাকেও
এই একই অভিশাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 4 দিন পার হওয়ার পরও সে মারা যায়নি, বরং মারা গিয়েছিল তার মেয়ে। কেননা অভিশাপটি আক্রান্ত ব্যক্তিকে হত্যা করে না, এটি হত্যা করে সেই মানুষটিকে যাকে আক্রান্ত ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসে। যেমন কাহর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ছেলে তাকেও, তাই তার বেদনা থেকে জন্ম নেওয়া অভিশাপও সেই নিয়ম অনুসরণ করে। এখন ইউকিওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার মা, তাই 4 দিন পূর্ণ হলে তার মায়ের মৃত্যুর আশঙ্কা ছিল। বৃদ্ধ ব্যক্তি আরও জানায় সে গৃহহীন এবং খাবার কেনার সামর্থ্য নেই তার, তাই সে অভিশপ্ত মানুষদের কাছে খাবার চেয়ে বেড়ায়। যদি কেউ তাকে খাবার দেয় তবে সে ওই ব্যক্তিকে অভিশাপের সত্যিটা জানিয়ে সাহায্য করে। ইউকিও তাকে মেয়াদ উত্তীর্ণ খাবার দিয়েছিল বলে সে সাহায্য করতে এসেছিল, কিন্তু মাসুরা তাকে উপেক্ষা করেছিল, তাই মাসুরাকে সে অভিশাপের সত্যটি বলেনি। বৃদ্ধ লোকটির মতে বাঁচার একমাত্র উপায় ছিল অভিশাপটি অন্য কারোর উপর হস্তান্তর করা। এর জন্য মেমোরি কার্ডের ভিডিওগুলো নতুন কার্ডে কপি করতে হবে, এরপর সুযোগ বুঝে সেই ভিডিও অন্য কাউকে দেখাতে হবে। তখন অভিশাপ নতুন দর্শকের ওপর চলে যাবে। এই কারণেই ইউকিও শেষ পর্যন্ত মাসুরাকে ভিডিওগুলো দেখিয়েছিল। বর্তমানে মাসুরা সবকিছু বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল তার গর্ভবতী স্ত্রী। সে আতঙ্কে ছুটে যায় স্ত্রীর কাছে, কিন্তু ততক্ষণে তার 4 দিন পূর্ণ হয়ে গেছে। তার ধারণা ছিল বাড়িতে গিয়ে হয়তো স্ত্রীর মৃতদেহ দেখতে হবে তাকে, কিন্তু অবাক করার বিষয় হলো স্ত্রী সম্পূর্ণ সুস্থ ও জীবিত ছিল। স্ত্রীকে জীবিত দেখে মাসুরা আবেগে ভেঙে পড়ে, সে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করে, কারণ সে নিজের পরিবারকে অত্যন্ত ভালোবাসত। এতে মনে হয় অভিশাপ তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু কেন বা কিভাবে? এরপর গল্প আবার ইউকিওর দিকে ফিরে যায়। একদিন রাস্তার উপরে থাকা একটি পেরেক হাতে তুলতেই তার সামনে এক রহস্যময় দর্শন বা ভীষণ দেখা দেয়। সেখানে সে দেখতে পায় স্টোর ম্যানেজার তোশিও এবং আঞ্চলিক ম্যানেজার ইউমিকো বেসমেন্টে গোপনে দেখা করছিল। ঠিক যখন তারা ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, ঠিক তখনই তোশিওর চোখ ফেটে যায় এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। তাকে হত্যা করেছিল সেই শয়তানি আত্মা। আর এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ইউমিকো সেখান থেকে পালিয়ে যায়। এখানেই প্রকাশ পায় অভিশাপের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য। অভিশাপটি কেবল তাদের প্রিয়জনকে হত্যা করে যারা নিজেদের পরিবার বা সম্পর্কের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইউমিকো বিবাহিত হওয়া সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, তাই যখন সে অভিশপ্ত ভিডিও দেখেছিল এর 4 দিন পরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোশিও নিহত হয়। অর্থাৎ প্রকৃতপক্ষে স্টোর ম্যানেজার তোশিও অভিশপ্ত ছিল না, অভিশপ্ত ছিল ইউমিকো। এই কারণেই ইউমিকো প্রতি রাতে স্টোরে এসে দেখত তোশিওর মৃতদেহ কেউ খুঁজে পেয়েছে কিনা। এই সত্য জানার পর ইউকিও দ্রুত সেখান থেকে চলে যায়। গল্পের একদম শেষে দেখা যায় তোশিওর মৃত্যুর সময় ইউকিও আসলে সেই আত্মার প্রভাবে ছিল। আত্মাটি তাকে ব্যবহার করছিল, কিন্তু ইউকিও নিজেই তা জানত না। অর্থাৎ অভিশাপের অনেক ঘটনায় তার অজান্তে ঘটেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ইউকিও 4 দিন অপেক্ষা করত তাহলে সম্ভবত তার কিছুই হতো না, কারণ সে তার মাকে সত্যিকারের ভালোবাসত এবং কোনো বিশ্বাসঘাতকতা বা খারাপ কাজ করেনি। কিন্তু ভয়ে সে অভিশাপটি মাসুরার উপর হস্তান্তর করে দেয়। অন্যদিকে মাসুরার পরিবার ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। সে নিজের স্ত্রী ও অনাগত সন্তানকে গভীরভাবে ভালোবাসত, তাই শেষ পর্যন্ত সেও অভিশাপের হাত থেকে বেঁচে যায়। এখন এই ভিডিওটি আপনি দেখে ফেলেছেন, এবার প্রশ্ন হলো, আপনি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেননি তো? যদি করে থাকেন তাহলে এরপর আপনার পালা।